শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমরা বিএবিএসএস প্রোগ্রামের প্রথম বর্ষে আমরা 60টি ক্লাস নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা হয়তো অবগত আছেন যে 2021, 2020 এবং 2019 সালে যে সমস্ত শিক্ষার্থী ছিলেন এবং এর আগেও যে সমস্ত শিক্ষার্থী ছিলেন তাদের কিন্তু একযোগে রেজাল্ট কিন্তু 7 তারিখে প্রকাশিত হয়েছে। তো এখানে স্টুডেন্টরা যারা ভালো পড়ালেখা করেছেন, যে সমস্ত শিক্ষার্থী তারা অবশ্যই ভালো ফলাফল করেছেন, এবং যে সমস্ত শিক্ষার্থী পড়ালেখা মোটেও করেন নাই বা পড়ালেখা মোটামুটি করেছেন তাদের রেজাল্ট ও তারা আশানুরূপভাবে তাদের রেজাল্টটি পেয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি মূলত বিএবিএসএস প্রোগ্রামের 2022, 2023 এবং 2024 সালের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তো তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি। তো আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো সাবজেক্টের ক্লাস নিব এবং সাথে সাথে যেগুলো ক্লাসগুলো নিব আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সাধারণত ক্লাস নিয়ে থাকি এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু আমাদের গিয়ে যে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে থাকি এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু বিগত বছরগুলোতে অর্থাৎ বিগত 20 বছর থেকে শুরু করে অন্য বছরের যেগুলো প্রশ্ন অধিক কমন যেগুলো আসছে সেই সমস্ত প্রশ্নগুলো থেকে আমাদের সাধারণত সাজেশন আমরা করে থাকি এবং এই সাজেশনটা যে সমস্ত শিক্ষার্থীরা বিগত বছরগুলোতে নিচ্ছেন তো আশা করি যে আপনাদের সাজেশনগুলো কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের কমন পড়েছে এবং যেহেতু এখানে সৃজনশীল না সেহেতু কিন্তু এখানে কিন্তু প্রশ্ন কিন্তু সরাসরি প্রশ্নের উত্তর, অর্থাৎ সরাসরি প্রশ্ন উত্তর দুই প্রকার বলে। একটা হচ্ছে গিয়ে সৃজনশীল, অর্থাৎ যেখানে মূল বইটা পুরোপুরি পড়তে হয়, আরেকটা হচ্ছে গিয়ে গতানুগতিক যে প্রশ্ন দেয়া থাকে, সেই প্রশ্নের সরাসরি উত্তর। অর্থাৎ সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বইটি মোটামুটি একটু পড়তে হয়, কারণ কি যেহেতু এমসিকিউ গুলো সৃজনশীল থেকে অনেক বেশি এসে থাকে। তো জেনারেলি স্টুডেন্ট এই উন্মুক্তর সাধারণত এসএসসি এবং এইচএসসি প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থী আছেন তাদের কিন্তু আপনার সিলেবাসটা কিন্তু হচ্ছে কি, তাদের হচ্ছে সিলেবাসটা হচ্ছে গিয়ে সৃজনশীলের সিলেবাস, এবং যারা বিএবিএসএস প্রোগ্রামে আছেন তাদের কিন্তু সৃজনশীলের সিলেবাস না, অর্থাৎ যেটা প্রশ্ন সেটা সরাসরি উত্তর করতে হয়। তো এই কারণে আমাদের সাজেশনের অল্প কিছু সংখ্যক প্রশ্ন পড়লে আশা রাখি যে আপনি পরীক্ষায় শতভাগ কমন পাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি যে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে দেবার জন্য, এবং আমরা চেষ্টা করি যে যারা যে সমস্ত শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তারা সময়ের অভাবে কিন্তু তারা কলেজ স্টাডি সেন্টার গুলোতে ক্লাস করতে পারেন না। তো সেই সমস্ত দিকগুলো মাথায় রেখে কিন্তু তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্রি কিন্তু ক্লাস করে থাকি, এবং যে সমস্ত শিক্ষার্থী বারবার করে ইংলিশে ফেল করছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে ফেল করছেন, তো তাদের কথা চিন্তা করে আমরা একটা স্পেশাল ইংলিশের ব্যাচ জুনের 1 তারিখ থেকে করবো। তো এই ব্যাচটার মেয়াদ হবে অনলি হচ্ছে গিয়ে 2 মাসের মেয়াদ, 2 থেকে 3 মাসের মেয়াদ হবে। আমরা কিন্তু চেষ্টা করছি যে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু চেষ্টা করছি যে কিভাবে আপনারা ভালো রেজাল্ট করতে পারেন বা আপনারা কিভাবে ভালো করে পড়ালেখা করে ভালো একটা সম্মানজনক রেজাল্ট করতে পারেন সেই সমস্ত দিকে কিন্তু আমরা কিন্তু অলরেডি প্ল্যান করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করছি যে আপনারা যাতে করে সহজে আপনাদের কোর্সটি কমপ্লিট করতে পারেন। এজন্য আমরা উন্মুক্ত কোচিংয়ের পক্ষ থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের লাইভ ক্লাস নিই, বিভিন্ন ধরনের পরামর্শমূলক বিভিন্ন কিন্তু ক্লাস কিন্তু নিয়ে থাকি। তো আজকে যে ক্লাসটি আমরা নিব, আজকে আমরা 7টা বিষয়ের ক্লাস কিন্তু আপনাদের আমরা নিব, আমরা ডিসক্রিপশন বক্সে লিখেছি। তো এর ভিতরে কিন্তু বাংলা ভাষা 1, তারপর হচ্ছে সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, তারপর হচ্ছে রাষ্ট্রতত্ত্ব, তারপর হচ্ছে সমাজতত্ত্ব, তারপর হচ্ছে গিয়ে ইতিহাস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা ক্লাস নিব। তো
তো আজকে এই বিষয়গুলো কিন্তু আমরা পুরো বিষয়গুলো কিন্তু ক্লাস নেব। তো প্রথমে আমরা আহ, আমাদের সাজেশনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব বাংলা ভাষা একের। তো এখানে শুধু পড়ালেখা করলেই হবে না, এখানে কিন্তু আপনার কিন্তু সদিচ্ছাটা কিন্তু বেশি প্রয়োজন। আমরা বিগত ক্লাসগুলোতেও বলেছি আপনাদের এখানে একটু সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করা আপনার দ্বারা সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং আমাদের কিন্তু হ্যান্ড নোট বা সাজেশন কিন্তু সবার প্রথমে কিন্তু সাধারণত আমরা বের করে থাকি। আপনারা হয়তো দেখছেন যে পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের সাজেশন কমপ্লিট হয়ে যায় এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু তখন থেকেই চলছে। আমাদের নতুন নতুন ব্যাচ কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাড হচ্ছে। তো আপনারা যে সমস্ত শিক্ষার্থী পড়ালেখা সম্পর্কে চিন্তা করছেন বা পড়ালেখা দিক নির্দেশনা পাচ্ছেন না বা কিভাবে পড়বেন, কোথা থেকে শুরু করবেন, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য এবং যারা বারবার করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে ফেল করছেন, ঠিক আছে, ভালো লিখতেছেন বাট ফেল করছেন, কোথাও তো সমস্যা আছে। ভালো লিখলে কেউ ফেল করে না বা ভালো করে প্রশ্নের উত্তর দিলে কিন্তু কেউ ফেল করে না, কোথাও না কোথাও তো সমস্যা আছে। তো এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা একটা স্পেশাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্লাস মানে ব্যাচ তৈরি করতে যাচ্ছি। তো এই ব্যাচটি আমরা জুনের 1 তারিখ থেকে শুরু করব। যে সমস্ত শিক্ষার্থী ব্যাচটি করতে যাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে। এবং যে সমস্ত শিক্ষার্থী সকল বিষয়ে পড়তে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ কিন্তু অলরেডি চালু হয়েছে, আমাদের সকল ব্যাচগুলো কিন্তু চালু হয়েছে। তো অল্প কয়েকদিনে পড়ালেখা করে আপনারা যাতে ভালো ফলাফল করতে পারেন, তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন মডেল টেস্টের ব্যবস্থা করেছি, সকল কিছুরই ব্যবস্থা করছি। এক কথায় আপনি আমাদের গাইডলাইনে থাকলে অবশ্যই করে আপনি ভালো করে পড়ালেখা করতে হবে, আর ভালো করে যখনই আপনি পড়ালেখা করবেন তখনই কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা উপস্থাপন করব বাংলা ভাষা একের, সেই প্রশ্নটা হচ্ছে উপন্যাসের প্লট বা চরিত্র বিষয়ে আপনি যা জানেন উপস্থাপন করুন। অথবা উপন্যাস কি, উপন্যাসের প্লট ও চরিত্র বিষয়ে আপনি যা জানেন লিখুন। তো একটা প্রশ্নের বিভিন্ন প্রকার অল্টারনেটিভ প্রশ্ন থাকতে পারে। তো অল্টারনেটিভ প্রশ্নগুলো কিন্তু আগে আপনারা দেখবেন। বর্তমান যুগে উপন্যাস সাহিত্যের জনপ্রিয়তাই সর্বাপেক্ষা বেশি। অর্থাৎ উপন্যাসের যে বর্তমান যুগে উপন্যাস বা সাহিত্যের জনপ্রিয়তা কি সবচেয়ে বেশি। অর্থাৎ একটা উপন্যাসের মধ্যে কিন্তু আপনি কিন্তু আপনার জীবনের কিছু কাহিনী পেতে পারেন বা অপরের জীবনের কিছু কাহিনী পেতে পারেন, বা যেটা কাল্পনিক হয় সেটা সমাজ জীবনে বাস্তব চরিত্রে রূপান্তরিত হতে পারে, বিভিন্নভাবেই হতে পারে। ঔপন্যাসিক তার ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করে যে বর্ণনাত্মক শিল্পকর্ম সৃষ্টি করেন তাই উপন্যাস। অর্থাৎ উপন্যাস কি করেন, যে লেখক কোনো ব্যক্তিগত জীবনের অনুভূতি থেকে লিখতে পারেন, বাস্তব কোনো কাহিনী থেকে লিখতে পারেন, অথবা কোনো বর্ণনাত্মক শিল্পকর্ম থেকেও কিন্তু তিনি এটা সৃষ্টি করতে পারেন উপন্যাস। এখন আমরা উপন্যাসের প্লট সম্পর্কে আলোচনা করব। উপন্যাস বর্ণনাত্মক হলেও এতে নাটকীয়তা এবং গতিপ্রবণতা লক্ষণ থাকতে পারে। অর্থাৎ এটা কি থাকতে পারে, বিভিন্ন নাটকীয়তা থাকতে পারে, বিভিন্ন গতিপ্রবণতাও থাকতে পারে। গল্পটি যখন কার্যকরণ আবদ্ধ হয়ে পরিবেশিত হয় তখন এর নাম আখ্যান বা প্লট হয়। অর্থাৎ একটা গল্প যখন কার্যকরণ বা ভাবে আবদ্ধ হয়ে পরিবেশিত হয় তখন এর নাম কি হয়, আখ্যান বা প্লট হয়ে থাকে। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে প্লটের আলোচনায় বলেছেন, একটি মাত্র কর্মের সমগ্র রূপ অনুসৃত হয় প্লটে। অর্থাৎ প্লটে কি থাকে, একটা মাত্র কর্ম থাকে এবং সেখানে সমস্ত রূপগুলো কি হয়, অনুসৃত হয়ে থাকে। বিভিন্ন অংশের মধ্যে গঠনগত ঐক্য এমনভাবে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হয় যার ফলে একটি অংশকে তার ভেতর থেকে স্থানান্তর করলে প্লটের সমগ্র গঠনটি ভেঙে পড়বে। ইংরাজি সাহিত্যের প্রথম যুগের ঔপনিবেশিকেরা যেমন রিচার্ডসন এবং হেনরি ফিল্ডিংস প্লট বা স্টোরিকে অভিন্ন অর্থে গ্রহণ করেছেন, কিন্তু কালের বিবর্তন এই ধারণার পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে যে সমস্ত লেখক, ইংলিশ লেখকগণ বা ঔপন্যাসিকেরা যেভাবে বর্ণনা করেছেন, কিন্তু কালের বিবর্তনে কি হয়েছে, এই ধারণা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের প্লটকে ঘটনার পরস্পর্য হিসাবে গ্রহণ করেছিল।
তার কপলকুলবন্ডা ও উপন্যাস প্লট বিন্যাসের সফল দৃষ্টান্ত। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্লটকে সময় ও চেতনার ঐক্যে সুগ্রন্থিত করেন। কি করেন? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্লটকে সময় এবং চেতনার ঐক্যে সুগ্রন্থিত করেছিলেন। উপন্যাসের চরিত্র। উপন্যাসের শৈলী উপাদানসমূহের মধ্যে চরিত্রের গুরুত্ব সর্বাধিক। অর্থাৎ উপন্যাসের যে সমস্ত শৈলী উপাদানসমূহ থাকে, এই উপাদানসমূহের মধ্যে চরিত্রের গুরুত্ব কি সর্বাধিক। কেন? উপন্যাস মানুষের সৃষ্টি এবং অন্তর্বাহিত সময়ত মানবীয় সমগ্র জীবনের রূপায়ণে প্রয়োজনবোধী উপন্যাসের জন্মকে সম্ভব করে তুলেছিল। ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিকরা পুঙ্খানুপুঙ্খ বর্ণনাকে ন্যারেশন অধিক গুরুত্ব দিতেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে উপন্যাসে বলা বাহুল্য চোখে পড়ে, কিন্তু বর্ণনার মধ্য দিয়ে চরিত্রের বাইরের অবয়ব গতিবিধি দৈনন্দিন জীবনের ঘটনাবলীর উপস্থাপন করা যায়। চরিত্রের স্বরূপ উন্মোচনের জন্য বর্ণনা অতিরিক্ত আরো কিছু প্রয়োজন। জর্জ মেরিডিথ এই ভাবনা থেকে সম্ভবত বলেছিলেন যে কেবল চোখের পাতার রং দিলেই চলবে না, চোখের মধ্যে অন্তর্দৃষ্টি ফোটাতে হবে। ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবোত্তরকালে মানুষের ব্যক্তিসত্তার গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপন্যাসের চরিত্র এবং অবস্থান দৃঢ়তর হয়ে থাকে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে চরিত্র রূপায়ণ মূলত বর্ণনাধর্মী। চরিত্রের ক্রিয়াশীলতা সমাজ, উপন্যাস বিধৃত ঘটনা এবং ঔপনিবেশিকের আদর্শবোধক কাছে দায়বদ্ধ। দুর্গেশ নন্দিনী আয়শা চরিত্র সম্পর্কে লেখকের যে উক্তি, যেমন উদ্যান মধ্যে পদ্মফুল, এই আখ্যায়িকা তেমনি আয়শা, অর্থাৎ পুরো উপন্যাসে আয়শা ঘটনার মধ্যে উপস্থিত ছিল। ফলে চরিত্রটি হয়ে উঠেছে সমগ্র। চতুরঙ্গ উপন্যাসে চরিত্রায়নকে এই প্রসঙ্গে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা যেতে পারে। শচীন, জগমোহন, দামিনী, শ্রীবিলাস এই চারটি চরিত্র রূপায়ণে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিও অভিন্ন ছিল। পরিশেষে বলা যায় যে উপন্যাসের 5টি অপরিহার্য উপাদানের মধ্যে প্লট এবং চরিত্রের গুরুত্ব সর্বাধিক। প্লটের সুবিন্যস্ততা এবং চরিত্রের উৎকর্ষতা ছাড়া একটি উপন্যাস কখনো সার্থকতা লাভ করতে পারে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের বাংলা ভাষা 1-এর একটি ক্লাস। তো আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং প্রতিনিয়ত আমাদের অনলাইন ক্লাস চলছে। আমরা চেষ্টা করছি আপনাদের কিভাবে গাইডলাইন করা যায় বা আমাদের অনলাইন ক্লাসে আপনাদের কিভাবে গাইডলাইন করা যায়, আমাদের স্টুডেন্টের জন্য মডেল টেস্ট, বিভিন্ন প্রকার মডেল টেস্ট পরীক্ষা আমরা মাঝে মাঝে নিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা চেষ্টা করবেন যে ভালো করে পড়ালেখা করা। কখনো কোনো সাজেশন বা হ্যান্ডনোটের প্রয়োজন হলে এগুলো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো এখন আমরা সিভিক এডুকেশন অনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি হচ্ছে যে সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা সুনাগরিকের সংজ্ঞা দাও, সুনাগরিকের গুণাবলী ব্যাখ্যা করুন। সাধারণভাবে গণতান্ত্রিক সমাজ বিকাশের জন্য অত্যাবশ্যক গুণাবলী যে নাগরিকের বিরুদ্ধে বিদ্যমান তাকে সুনাগরিক বলে। একটি দেশ এবং জাতির সুখ্যাতি এবং অগ্রগতি সুনাগরিকের গুরুত্বপূর্ণ অবদান। একটা দেশের জন্য বা একটা জাতির জন্য সুখ্যাতি বা অগ্রগতিতে সুনাগরিকের গুরুত্ব কিন্তু অপরিসীম। একটি রাষ্ট্রের মান মর্যাদা এবং শৌর্য বীজের জ্বলন্ত প্রতীক হচ্ছে সুনাগরিক বৃন্দ। এখন আমরা আলোচনা করব সুনাগরিকের গুণাবলী সম্পর্কে। এখন আমরা আলোচনা করব সুনাগরিক হতে হলে প্রত্যেককে কতগুলো গুণের অধিকারী হতে হয়। অর্থাৎ একজন ভালো নাগরিক যদি হতে হয় রাষ্ট্রে, তাহলে তার ভিতরে অনেকগুলো গুণ থাকতে হয়। এজন্যই বিভিন্ন চিন্তাবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ সমাজের কল্যাণে সুনাগরিকের কথাগুলো গুরুত্ব সহকারে কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। লর্ড ব্রাইস বলেছেন যে সুনাগরিক হতে হলে প্রত্যেককে বুদ্ধি, আত্মসংযম, বিবেক এই 3টি গুণের অধিকারী হতে হবে। অধ্যাপক হৈর বলেছেন প্রত্যেক সুনাগরিক জ্ঞান, প্রজ্ঞা ও নিষ্ঠা এই 3টি গুণে ভূষিত ব্যক্তি।
এখন আমরা সুনাগরিকের গুণাবলী বিশদভাবে আলোচনা করব। এক, বুদ্ধি অর্থাৎ ইন্টেলিজেন্সি। বুদ্ধিমত্তা সুনাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎকৃষ্ট গুণ। অর্থাৎ একটা সুনাগরিক হতে হলে তার কি থাকতে হবে? বুদ্ধিমত্তা থাকতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ বা উৎকৃষ্ট গুণ। সরকারের কর্মকাণ্ডে নীতি নির্ধারণে এবং নানাবিধ জটিল সমস্যার সমাধান করবে বিচক্ষণ ও বুদ্ধিমান নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একমাত্র বুদ্ধিমান নাগরিকই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম। আত্মসংযম। আত্মসংযম মানুষের একটি মহৎ গুণ, আর আত্মসংযম চর্চা করা প্রত্যেক সুনাগরিকের একটি বিশিষ্ট গুণ। তাছাড়া সমাজের বৃহত্তর স্বার্থকে দেখার মনোভাব ও আত্মত্যাগের মানসিকতা নাগরিক জীবনের অপরিহার্য এটা গুণ। কিন্তু এসব তখনই সম্ভব যখন নাগরিকগণ আত্মসংযম আয়ত্ত করতে পারে। আত্মসংযম শুধু ব্যক্তি জীবনেই নয়, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনেও বয়ে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি আর কল্যাণ। এরপর হচ্ছে বিবেক। প্রত্যেক নাগরিককে বিবেক সম্পন্ন, কর্তব্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে কি করতে হবে? বিবেক সম্পন্ন হতে হবে এবং তাকে কর্তব্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। বিবেক মানুষের অন্তর্নিহিত শক্তির সত্যের সন্ধান দেয়। অর্থাৎ কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এই ভালো কাজ বা খারাপ কাজ করা বা না করা সম্পর্কে সত্যের সন্ধান দেন। বিজ্ঞানের মাধ্যমে মানুষের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের যাচাই করতে পারে। নিঃসন্দেহে বলা যায় যে বিবেক সম্পর্ক নাগরিক হচ্ছে দেশ এবং জাতির শক্তি। এখন আমরা আলোচনা করব যে উল্লেখিত যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো নাগরিকের কর্মপ্রেরণা উদ্বুদ্ধ করে, সততা ও ন্যায়ের পথে পরিচালিত এবং সেবার ব্রতে গ্রহণে আগ্রহী করে তোলে। তবে এর সাথে সাথে কতগুলো সাধারণ গুণের অধিকারী হতে হয় একজন সুনাগরিককে, এইগুলো এখন আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষা সুনাগরিকের একটি বিশেষ গুণ। অর্থাৎ নাগরিকের একটা সুশিক্ষা কি নাগরিকের একটা বিশেষ গুণ। কারণ শিক্ষায় ব্যক্তির অন্তর্নিহিত প্রতিভাকে কি করে? বিকশিত করে। শিক্ষা কি করে? যে মানুষের যে অন্তর্নিহিত প্রতিভা থাকে, এই প্রতিভাকে কি করে? বিকশিত করে। বিনয়, অনুগত্য। একজন সুনাগরিকের অবশ্যই বিনয়ী হতে হবে। অর্থাৎ একজন নাগরিককে কি করতে হবে? অবশ্যই বিনয়ী হতে হবে এবং অবশ্যই কি হতে হবে? রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের আইনের প্রতি অনুগত্য স্বীকার করতে হয়। শাসন ব্যবস্থার সাথে পরিচালিত হতে হয়। প্রত্যেক সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থার সাথে পরিচিত হতে হবে এবং কিভাবে শাসন চলছে সেই সম্পর্কে অবগত হতে হবে। সচেতনতা। নাগরিককে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে অধিকার উপভোগ করতে হলে সচেতন হতে হবে। দায়িত্ব কর্তব্য এবং অধিকার সম্পর্কে অসচেতন ব্যক্তি সুনাগরিক হতে পারে না। তো আজকের এইটা ছিল আমাদের সিভিক এডুকেশন 1 প্রশ্ন। এখন আমরা আলোচনা করব সিভিক এডুকেশন 2 সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু গুরুত্ব সহকারে পড়ানো হয় এবং এটা কিন্তু গুগল মিটে হয়। অর্থাৎ স্ক্রিনটা কিন্তু আপনারা সম্পূর্ণই দেখতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। সরাসরি ক্লাসের মতোই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখন আমরা সিভিক এডুকেশন আমাদের সাজেশন থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো এই প্রশ্নটা হচ্ছে, উপজাতি বলতে কি বোঝো? বাংলাদেশের বিভিন্ন উপজাতির সংস্কৃতি সমূহ আলোচনা করো। ইংরেজি প্রতিশব্দ ট্রাইব থেকে বাংলায় উপজাতি শব্দের উৎপত্তি। অর্থাৎ ট্রাইব থেকে কি আসছে? উপজাতি শব্দের উৎপত্তি হয়েছে। নৃবিজ্ঞানে উপজাতি বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝানো হয় যাদের সমাজ ব্যবস্থা জ্ঞাতি সম্পর্ক নির্ভর করে এবং এতে রাষ্ট্রের উপাদানগুলো অনুপস্থিত থাকে। অর্থাৎ রাষ্ট্রের যে সমস্ত উপাদানগুলো থাকে সেই সমস্ত উপাদানগুলো কি থাকে? এখানে অনুপস্থিত থাকে। নৃবিজ্ঞানী কোহেল, তারপর হচ্ছে গিয়ে ওয়েমস বলেন, অর্থনৈতিক কৌশলের দৃষ্টিকোণ থেকে উপজাতির সংজ্ঞা তিনি এভাবে প্রদান করেছেন। তার মতে উপজাতি হলো এমন এক জনগোষ্ঠী যারা নিজেদের জীবিকার জন্য খাদ্য গ্রহণ করে। তাহলে উপজাতি বলতে কি বলছে? যে এরা হচ্ছে এমন একটা নৃগোষ্ঠী, যারা জনগোষ্ঠী যারা নিজেদের জীবিকার জন্য খাদ্য সংগ্রহ করে, উদ্যান, কৃষি এবং পশুপালনের উপর তারা কি করে? নির্ভর করে। এখন আমরা বাংলাদেশের বিভিন্ন উপজাতির যে সংস্কৃতি, এই সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের 20টিরও অধিক উপজাতি আছে। এরা পার্বত্য চট্টগ্রাম, সিলেট, পটুয়াখালী, দিনাজপুর, ময়মনসিংহ, রাজশাহী,
শেরপুর ইত্যাদি জেলায় কি করে বসবাস করে। বাংলাদেশের এসব উপজাতির মধ্যে চাকমা, ত্রিপুরা, মারমা, মুরাং, লুসাই, তারপর হচ্ছে রাখাইন, গারো, সাঁওতাল উল্লেখযোগ্য। চাকমা সংস্কৃতি। চাকমাদের অতীত ইতিহাস সম্পূর্ণ স্পষ্ট নয়। কিংবদন্তি অনুসারে চাকমারা বিশ্বাস করে তারা সুদূর অতীতের চম্পকনগর রাজ্যে বাস করত। চাকমাদের সংস্কৃতি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এক, চাকমাদের ভাষা। একসময় চাকমারা আরকান অঞ্চলে বাস করত বলে তারা আরকানি ভাষায় কথা বলতো। তাহলে চাকমারা কোথায় বাস করত? আরকানি অঞ্চলে, এবং তারা আরকান ভাষায় কথা বলতো। বর্তমানে তারা এক ধরনের বাংলা উপভাষার কথা বলে এবং বাংলা হরফে ওই ভাষার উপভাষাকে লেখে। এরপর হচ্ছে গিয়ে চাকমা ধর্ম। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্ম অনুসারী। চাকমারা কি? বৌদ্ধ ধর্ম অনুসারী। বৌদ্ধ ধর্মের উল্লেখযোগ্য দিবস পালন করে, যেমন বৈশাখী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, বার্ষিক পূর্ণিমা ইত্যাদি দিবসে তারা যথাযথ ধর্মীয় মর্যাদা পালন করে। এরপরে কি আছে? চাকমা উৎসব। চাকমা সমাজে বহু ধরনের উৎসব, পূজা পার্বণ জাঁকজমকভাবে পালিত হয়। তাদের মধ্যে থানমানা, হাল পালানি, তারপর হচ্ছে ভাদ্দা, বুঝি উৎসব উল্লেখযোগ্য। এবার হচ্ছে সমাজ কাঠামো। চাকমা সমাজের ক্ষুদ্রতম অংশ হলো পরিবার। এদের পরিবারগুলো পিতৃতান্ত্রিক ধরনের এবং চাকমা সমাজে বহুবিবাহ অনুমোদিত রয়েছে। এখন আমরা আলোচনা করব চাকমাদের সংস্কৃতি সম্পর্কে। অস্ট্রিক নরবংশ থেকে সাঁওতালের কিছুটা মিল পাওয়া যায় বলে ধারণা করা হয়। সাঁওতালেরা অস্ট্রিক গোষ্ঠীর লোক। নিচে এদের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হলো। এখন আমরা আলোচনা করব সাঁওতালদের খাদ্য এবং পরিচ্ছদ সম্পর্কে। বাংলাদেশে সাঁওতালদের প্রধান খাদ্য ভাত এবং সেই সাথে মাছ মাংসের ব্যবহারও প্রচলিত। সাঁওতাল রমণীরা নানা রকম পিঠা তৈরি করে এবং দরিদ্র সাঁওতালেরা পান্তা ভাত গ্রহণে অভ্যস্ত। সাঁওতাল সমাজে নেশাজাতীয় দ্রব্যের প্রচলন অধিক। উৎসব অনুষ্ঠানে ভাত পচানো, মদ, হাড়িয়া পরিবেশন করা হয়। তো এদের হচ্ছে গিয়ে প্রধান পোশাক হচ্ছে ধুতি, লুঙ্গি, এবং শিক্ষিত সাঁওতালরা কী করেন? শার্ট, প্যান্ট ইত্যাদি, পায়জামা, পাঞ্জাবি এগুলো পরিধান করে থাকে। এরপর হচ্ছে জন্ম ও মৃত্যু। সাঁওতাল সমাজে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে আনন্দ উল্লাসের সৃষ্টি হয়। পরিবারের অভিজ্ঞ রমণীরা ধাত্রীর দায়িত্ব পালন করে এবং শিশুর জন্মের পর বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন অন্নপ্রাশন। শিশুর 5 বা 15 দিনে অন্নপ্রাশন অনুষ্ঠানে নিম পাতা দ্বারা রান্না করা ভাত আমন্ত্রিতদের পরিবেশন করা হয়। উৎসব অনুষ্ঠান। সাঁওতাল সমাজে নানা ধরনের সংস্কার প্রচলিত। এরা সারা বছরে বিভিন্ন উৎসব অনুষ্ঠান উদযাপন করে। সাঁওতালেরা জাঁকজমকের মাধ্যমে উৎসবগুলো পালন করে। বাংলা ফাল্গুন মাসে নববর্ষ উদযাপন করে থাকে। বাংলাদেশে রয়েছে বিভিন্ন উপজাতির বসবাস। প্রতিটি জাতির রয়েছে আলাদা ও নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস। তবে বর্তমানে তাদের সংস্কৃতিতে আধুনিকতার গন্ধ পাওয়া যায়। বিশেষ করে চাকমা উপজাতির সংস্কৃতিতে আধুনিকতার প্রভাব বেশি। তো এটা ছিল আমাদের সিভিক এডুকেশন 2। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী প্রশ্নটি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসব রাষ্ট্রতত্ত্ব অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের আমরা আমাদের সাজেশনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো আজকের প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের ভিতরে কী কী সম্পর্ক আছে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করো, অথবা রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক বিষয়ে আলোচনা করুন, অথবা রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করুন। রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্রের ভিত্তি এবং সরকারের মূলনীতি নিয়ে কাজ করে। রাষ্ট্রবিজ্ঞান কি করে? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে গিয়ে মূলত রাষ্ট্রের ভিত্তি এবং সরকারের মূলনীতি নিয়ে কিন্তু তারা কাজ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সমাজবিজ্ঞান। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তাদের সংজ্ঞা থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ ও প্রকৃতি জানা যায়। রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু অ্যারিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থটি রাজনৈতিক কার্যকলাপের বিশ্লেষণে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান ব্র্যাকেটের মাস্টার সায়েন্স বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী ক্যাথারিন বলেন, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাজনৈতিক কার্যকলাপের ব্যাখ্যা দান। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি? যে মানুষের যে রাজনীতি করে থাকে এই রাজনৈতিক কার্যকলাপের ব্যাখ্যা দান করে এবং সমাজে বসবাসকারী মানুষের কথা আলোচনা করে।
রাষ্ট্রবিজ্ঞান শাসন ব্যবস্থার ঘটনাবলী অনুসন্ধান করে। সুতরাং বৈজ্ঞানিক বিশ্লেষণ রীতি অনুসারে রাষ্ট্র সরকার নিয়ে অধ্যয়নে যে ছাত্র গড়ে উঠেছে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। এখন আমরা রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের সাথে আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব পরস্পর নির্ভরশীল। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান আর সমাজবিজ্ঞান সামাজিক বিষয়ক বিজ্ঞান। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ বিষয়ক বিজ্ঞান। সমাজের শ্রেষ্ঠ মানবীয় সংগঠন, রাষ্ট্রের কার্যক্রম, রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য মানুষের জীবন বিশ্লেষণ করাই সমাজতত্ত্বের বিষয়বস্তু। নির্ধারিত রাষ্ট্রীয় সংগঠন সুসংবদ্ধ অধ্যয়নকে রাষ্ট্রবিজ্ঞান বলে। অন্যদিকে সমাজ, সামাজিক কাঠামো, সমাজের বসবাসকারী মানুষের কৃষ্টি আচার আচরণের সুশৃঙ্খল অধ্যয়নই হলো সমাজতত্ত্ব। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক। রাষ্ট্র সামাজিক ক্রমবিকাশের ইতিবৃত্ত, সকল যুগের সকল সমাজ জীবনের বর্ণনায় সমাজতত্ত্বে সমৃদ্ধ। সমাজ জীবনের বিভিন্ন দিক নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা এবং সমাজতত্ত্বের মূল কাজ। মূলত রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব সমাজবিজ্ঞানের শাখা। সমাজবিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান মানুষের রাজনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করে এবং সমাজ বিবর্তনের শেষে স্তরে রাষ্ট্র নামক সংগঠনের উৎপত্তি হয়েছে এবং রাষ্ট্র সমাজের অন্তর্গত। তাই রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সমাজতত্ত্বের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের দুইটি বিষয় হলো ও রাজনৈতিক সামাজিক বিষয়াদি পরস্পরের মধ্যে নিহিত থাকে। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের গভীর সম্পর্কেতে কথা উল্লেখ করে অধ্যাপক গিডিংস বলেন, যারা সমাজতত্ত্বের মূল সূত্রগুলো আয়ত্ত করেননি তাদের রাষ্ট্রতত্ত্ব শিক্ষাদান অনেকটা নিউটনের গতিতত্ত্বের জ্ঞানশূন্য ব্যক্তিকে জ্যোতির্বিদ্যা দেওয়ার মতোই হবে। রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক সংগঠিত সমাজ ও তার কার্যদি কি করে আলোচনা করে এবং সমাজতত্ত্ব মানবীয় বিজ্ঞানগুলোর মধ্যে একটি মৌলিক বিজ্ঞান। পরিবার, গোষ্ঠী, জাতি, রাষ্ট্র, মানবজাতির আচার আচরণ, রীতিনীতি প্রভৃতি সব বিষয়ে আলোচনা করা হয় সমাজতত্ত্বে। সমাজবিজ্ঞানে সংগঠিত এবং অসংগঠিত সকল সম্প্রদায় নিয়ে আলোচনা করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শুধু রাজনৈতিক সংগঠিত সমাজ ও কার্যদি নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞানের প্রধান বিষয়বস্তু হলো নাগরিকের জীবনের অধিকার ও কর্তব্য, কিন্তু সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা শুরু হয় সমাজবিজ্ঞানের গোড়াপত্তন থেকে। এই কারণে সমাজতত্ত্বের আলোচনার ক্ষেত্র অনেক ব্যাপক এবং কি বিস্তৃত। রাষ্ট্রবিজ্ঞান গবেষণা এবং আলোচনায় অনেক উপাদান সমাজতত্ত্ব থেকে সংগ্রহ করতে হয়, ফলে উভয়ের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ এবং ব্যাপকতর সম্পর্ক রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের রাষ্ট্রতত্ত্ব একের একটি ক্লাস। তো একজন একটা কমেন্টস করছেন, স্যার আমি 17 ব্যাচ ইংরেজিতে পাস করতে পারছি না, এখন আমি কি করব, দয়া করে পদ দেখান। তো এখানে তো পদ দেখানোর কিছু নাই, এখানে হচ্ছে গিয়ে মূলত আপনি যেভাবে পড়ালেখা করেছেন, তো আপনারা জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বিষয়টি হচ্ছে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভাষা দক্ষতা সম্পর্কে কিন্তু প্রশ্ন, মানে ভাষা দক্ষতা সম্পর্কে বোঝানো হয়েছে। তো এইখানে কিন্তু ইংলিশে কিন্তু আপনাকে এক্সপার্ট হইতে হবে, অর্থাৎ আপনারা যেভাবে গতানুগতিক পড়ালেখা করছেন এই গতানুগতিক পড়ালেখা করলে কিন্তু হবে না। কারণ কি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল প্রতি বছরই কোনো না কোনো বিষয় কিন্তু চেঞ্জ থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে দেখা গেল 2 নম্বর প্রশ্ন চেঞ্জ থাকতে পারে, 3 নম্বর প্রশ্ন চেঞ্জ থাকতে পারে, প্রতি বিষয়ে কোনো না কোনো প্রশ্ন চেঞ্জ থাকে। এবং এই যে প্রশ্নটা হয় সম্পূর্ণ আনসিন একটা প্রশ্ন হয়, অর্থাৎ কোথার থেকে প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। এবং প্যারাগ্রাফ কোনটা দেবে বা ডায়লগ কোনটা দেবে বা বিভিন্ন প্রকার কোথা থেকে দেবে এগুলো কিন্তু বলা যায় না। তো ইংলিশের প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ আনসিন অবস্থায় থাকে এবং গ্রামেটিক্যালটাও আনসিন, যেহেতু গ্রামেটিক্যাল রুল করা লাগে সেগুলো আনসিন। তো এই কারণে ইংলিশে যদি আপনি ভালো দক্ষতা অর্জন করতে না পারেন বা ভালো কোনো কিছু করতে না পারেন, ততদিনকে আপনার ইংলিশে পাস হবে না। কারণ আপনি কোনো টিউটারের সহায়তা গ্রহণ করুন, অথবা কোনো টিউটারের সহায়তা গ্রহণ করুন, অথবা কোনো শিক্ষকের সাথে আপনি তার কাছে পড়ালেখা করুন, অথবা যদি কোনো কিছু না পান সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাসটি করতে পারেন এবং সাজেশন হ্যান্ডনোটটা নিতে পারেন, নিয়ে পড়ালেখা করতে পারেন। আশা করা যায়
তখন আপনি পড়ালেখা সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনার ফলাফলটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের সমাজতত্ত্ব সাবজেক্টটি সম্পর্কে আলোচনা করব এবং সমাজতত্ত্বের আমরা আমাদের সাজেশনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে যে সামাজিক কাঠামোর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করুন এবং সামাজিক কাঠামো কি, সংক্ষেপে সামাজিক কাঠামোর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। অথবা সমকালীন সংজ্ঞা অনুযায়ী সামাজিক কাঠামো কি এবং সামাজিক কাঠামোর মার্ক্সীয় মতবাদ আলোচনা করুন। অথবা সামাজিক কাঠামো সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। সামাজিক কাঠামো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। তাহলে সমাজ কাঠামো কি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। সামাজিক কাঠামো স্পষ্ট সংজ্ঞা প্রদান করেছেন নৃবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউন। তার মতে সমাজের অংশগুলো এমনভাবে বিন্যস্ত যে তা কোনো সমগ্র তৈরি করে এবং এই সমগ্রে টিকিয়ে রাখার জন্য কাজ করে। সমাজের অংশগুলোর মধ্যে বিরাজমান সম্পর্ককে তিনি কঠোরভাবে অবহিত করেন। এখন আমরা আলোচনা করব যে সামাজিক কাঠামোর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। কার্ল মার্ক্স সামাজিক কাঠামোর বিশ্লেষণে এক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নির্মাণ করেছেন যা ঐতিহাসিক বস্তুবাদ এবং দ্বান্দ্বিক বস্তুবাদ নামে পরিচিত। মার্ক্সের মতে মানুষের কিছু বাস্তব চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ মানুষের সাথে মানুষের সম্পর্ক কেন গড়ে ওঠে? কিছু বাস্তব চাহিদা এবং প্রয়োজন পূরণের জন্য সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। ঐতিহাসিক প্রক্রিয়ায় বিবর্তন এই সম্পর্কগুলো জাল সামাজিক কাঠামো। তার মতে সামাজিক কাঠামোর দুইটি অংশ রয়েছে, ভিত্তি অর্থাৎ বেজ এবং উপকাঠামো। ভিত্তি বা উপকাঠামোকে নিয়ন্ত্রণ করে এবং উপরিকাঠামো ভিত্তিকে প্রভাবিত করতে পারে এবং সমাজ বিকাশের একটি নির্দিষ্ট পর্বে বস্তুগত উৎপাদন সম্পর্কে সমগ্র রূপ নিয়ে সৃষ্টি হয় এবং ওই সমাজের অর্থনৈতিক কাঠামোর বা ভিত্তি। এই বাস্তব ভিত্তির উপর সৃষ্টি হয় আইনগত, রাজনৈতিক, সামাজিক সচেতনতা বা উপরিকাঠামো যা ভিত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। মার্ক্সের ভাষায় জীবনের সামাজিক উৎপাদনের প্রক্রিয়া মানুষের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করে যা অপরিহার্যগত এবং তাদের ইচ্ছার ঊর্ধ্বে বিরাজমান উৎপাদনে এই সম্পর্ক বস্তুগত উৎপাদনের শক্তির উন্নয়নে নির্দিষ্ট স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। উৎপাদন সম্পর্কে সমগ্র রূপ সমাজের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে। এটি হচ্ছে বাস্তব ভিত্তিক যার উপর গড়ে ওঠে আইনগত, রাজনৈতিক উপরিকাঠামো এবং সামাজিক চেতনার সামঞ্জস্যপূর্ণ নির্দিষ্ট রূপ। মার্ক্সের মতে সামাজিক কাঠামো স্থির নয়, পরিবর্তনশীল এবং ইতিহাসের বিবর্তনশীল রূপকে বোঝার জন্য মার্ক্স ব্যবহার করেন উৎপাদন পদ্ধতির ধারণা। মার্ক্সের মতে উৎপাদন পদ্ধতির পরিবর্তনের সাথে সাথে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে এবং প্রতিটি সমাজের সোশ্যাল ফরমেশন রূপ ভিন্ন। আদিম সাম্যবাদী সমাজে শ্রেণীবিহীন এবং মৌলদ্বন্দ্ব থেকে মুক্ত। দাস সমাজে দাসপ্রভু এবং কৃতদাস এবং সামন্ত সমাজের সমস্ত প্রভু, ভূমিদাস, ধর্মতন্ত্রে বুর্জিয়া এবং সর্বহারা শ্রেণীর মধ্যে দ্বন্দ্বের সামাজিক কাঠামোর বিবর্তনের রূপরেখা তুলে ধরে। সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে একদিকে উৎপাদন সম্পর্কে এবং উৎপাদনের শক্তির মধ্যে দ্বন্দ্ব এবং অন্যদিকে উৎপাদনের উপায়ের মালিক এবং উৎপাদনের মধ্যে শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব। ধনতান্ত্রিক সমাজে এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ লাভ করে এবং সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করে সমাজতন্ত্র। মার্ক্সের চিন্তায় সামাজিক কাঠামো অনুধাবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রেণী কাঠামো। প্রতিটি শ্রেণী বিভক্ত এবং সমাজের মালিক শ্রেণী, উৎপাদক শ্রেণী উদ্বৃত্ত বা উদ্বৃত্ত মূল্য শোষণ করে এবং এই শোষণকে টিকিয়ে রাখার জন্য উপরিকাঠামোর ব্যবহার করে। আইনি এবং রাজনৈতিক ভাবাগত কাঠামো ব্যবহার করে মালিক শ্রেণীর আধিপত্য বজায় রাখার জন্য। উপরোক্ত সমাজ কাঠামো সম্পর্কে মার্ক্সীয় ধারণা হতে প্রতীয়মান হয় যে উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত মানুষের বাস্তব জীবনধারা নির্ভর হয় কাঠামো গড়ে ওঠে। তো এটা ছিল আমাদের সমাজতত্ত্ব সম্পর্কে প্রশ্ন। এখন আমরা ইতিহাস সম্পর্কে প্রশ্ন আলোচনা করব। তো ইতিহাসটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো এছাড়াও ইকোনমিক্স বা দর্শনের ক্লাসটা আমরা পরবর্তীতে কোনো এক সময় নিব।
তো আজকে ইতিহাস যে প্রশ্নটা সম্পর্কে, গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি হচ্ছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে ভারতবর্ষে আর্যদের আগমন ও বসতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ ভারতবর্ষে কিভাবে আর্যরা আসলো এবং তাদের বসতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি আর্য ভাষাভাষীর লোকেরাই ভারতীয় উপমহাদেশের আর্য সভ্যতার গোড়াপত্তন করে। আবার কেউ কেউ মনে করেন এশিয়া হতে পোল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় আর্যদের আদি বাসস্থান। ভারতবর্ষে আর্যদের আগমন এবং বসতি বা বিস্তার। ঐতিহাসিকদের মতে উত্তর পশ্চিম গিরিপথ দিয়ে আর্যগণ সর্বপ্রথম ভারত উপমহাদেশে প্রবেশ করে। কোথা থেকে প্রবেশ করে? উত্তর পশ্চিম গিরিপথ দিয়ে আর্যরা সর্বপ্রথম ভারত উপমহাদেশে তারা কি করে প্রবেশ করে এবং দ্রাবিড় এবং অন্যান্য জাতিতে পরাজিত করে এই দেশে বসতি স্থাপন করে। কেউ কেউ মনে করেন মধ্য এশিয়া হতে পোল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় আর্যদের আদি বাসস্থান ছিল। মাথা গোঁজার ঠাঁই, খাদ্যের অভাব এবং গৃহ বিবাদের কারণে আর্যরা বহু দলে বিভক্ত হয়ে তাদের আদি বাসস্থান পরিত্যাগ করে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তাদের একটি অংশ খ্রিস্টপূর্ব 1500 অব্দে উত্তর পশ্চিম খাইবার গিরিপথ দিয়ে ভারত উপমহাদেশে প্রবেশ করে। তাদের অন্য শাখাটি পারস্য এবং ইরানে চলে যায়। ডাইল ডুরান বলেন তাদের প্রাথমিক লক্ষ্য ছিল কৃষি, পশুপালন, চরণভূমি দখল করা এবং আর্যদের বিস্তারে প্রথম গতি প্রধান দুইটি মনোহর ছিল। খ্রিস্টপূর্ব 800 দিকে লোহার প্রচলন ঘটলেও আর্যরা দ্রুত বসতি বিস্তার করতে সক্ষম হয়। লোকসংখ্যা বৃদ্ধি পেলেও গোচারণ ভূমি, বনসম্পদ, কৃষিক্ষেত্রের উপর চাপ পড়ে এবং পূর্ব ভারতের গঙ্গা যমুনা উপত্যকা ছিল উর্বর এবং খনিজ সম্পদ সমৃদ্ধ। পরবর্তী বৈদিক যুগে আদ্য সভ্যতার কেন্দ্র পাঞ্জাব থেকে মধ্যদেশ ও গঙ্গা যমুনা উপত্যকায় সরে আসে। সর্বশেষে আমরা বলতে পারি আর্যরা ভারতীয় আদিবাসী এবং অধিবাসীদের তুলনায় ছিল বর্বর। তারা পশুপালন করত কিন্তু কৃষিকাজে খুব একটা অভ্যন্তরীণ ছিল না, অভ্যস্ত ছিল না। প্রাথমিক পর্যায়ে তারা কেবল পশুপালন দ্বারাই জীবিকা নির্বাহ করত। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের ইতিহাস সাবজেক্ট এবং এখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, আমি পূর্বেও বলেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ভাষা দক্ষতার একটা বিষয়। সেক্ষেত্রে প্রশ্নটা সম্পূর্ণ আনসিন হয়। এই কারণে ইংলিশ সম্পর্কে যদি আপনি পুরোটাই দক্ষ না হতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইংলিশে ভালো ফলাফল বা পাশ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই কারণে কিন্তু ইংলিশে আপনাকে কিন্তু ভালো করতে গেলে আপনাকে অবশ্যই ভালো করে পড়ালেখা করতে হবে, সিলেবাসটা বুঝতে হবে, কোথা থেকে বিগত বছরগুলোতে কিভাবে প্রশ্ন এসেছিল সেই প্যাটার্ন সম্পর্কে জানতে হবে ইত্যাদিভাবে। এবং সাথে সাথে যদি এগুলো না বোঝেন সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? তো এইগুলো যদি আপনি করেন তো আশা করি যে আপনি পরীক্ষায় একটা ভালো নাম্বার কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু ইংলিশ কিন্তু একটাই সাবজেক্ট। আপনাদের পরীক্ষা কিন্তু প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার যারা রয়েছেন তাদের কিন্তু 8টা বিষয় পরিষ্কার হবে, অর্থাৎ 800 মার্কের। তৃতীয় চতুর্থ সেমিস্টারে যারা আছেন তাদের তৃতীয় সেমিস্টার 300 এবং চতুর্থ সেমিস্টার 300, অর্থাৎ 600 মার্কের পরীক্ষা হবে। যারা পঞ্চম ষষ্ঠ সেমিস্টারে রয়েছেন তাদের পঞ্চমে 300 এবং ষষ্ঠতে 300, অর্থাৎ 600 মার্কের পরীক্ষা হবে। তো আপনাদের টোটাল 2000 মার্কের পরীক্ষা এবং এই 2000 মার্কের পরীক্ষার ভিতরে আপনাদের কিন্তু 2000 মার্কের পরীক্ষার ভিতরে পরীক্ষা হয় এবং ইংলিশ কিন্তু এখানে কিন্তু একটাই সাবজেক্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে বা বুঝতে হবে। এবং চাকরিজীবী, গৃহিণী এবং বেকার, শিক্ষিত, ব্যবসায়ী, বিভিন্ন ধরনের পেশাজীবীদের জন্য আমরা কিন্তু অনলাইন ক্লাস ব্যবস্থা করেছি এবং সাথে সাথে অনলাইন ক্লাসের সাথে সাথে আমরা কিন্তু তাদের জন্য অনেক যারা পড়তে পারেন না তো তাদের জন্য কিন্তু আমরা কিন্তু সকল কিছু ফরম্যাটের শীট তৈরি করেছি। যেমন প্যারাগ্রাফ 3 থেকে 4টা পড়লে কমপ্লিট মোটামুটি হয়, কম্পোজিশন 3 থেকে 4টা পড়লে, এই কোয়ালিটির কিন্তু শীটগুলো কিন্তু আপনাদের জন্য রয়েছে। তো আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে একটা স্টোরি সম্পর্কে আলোচনা করব। তো স্টোরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাইন আউট স্টোরি, একটা হচ্ছে সিম্পল স্টোরি। তো আজকে আমরা সিম্পল স্টোরি সম্পর্কে আলোচনা করব। দি ফলোয়িং সেন্টেন্স আর দি বিগিনিং অফ অ্যান ইনকমপ্লিট স্টোরি, অর্থাৎ এখানে একটা অসম্পূর্ণ গল্প দেওয়া আছে। রিড দেম কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দি স্টোরি ইন ইউর ওন ওয়ে, এটা পড়ুন এবং এটা সতর্কতার সাথে সম্পন্ন করুন। গিভ এ টাইটেল টু ইট। তো এখানে একটা টাইটেল দিতে বলছে,
Once a school boy named Redwan was going home after completing his school. একদা রেদওয়ান নামের একটা ছেলে তার স্কুল শেষে বাড়ি ফিরছিল। On his way home he came across a bundle of 500 টাকা notes lying beside a bus, a small bus. অর্থাৎ সে কি করলো, একটা বাসের পাশে 500 টাকার এক বান্ডিল নোট পেল। সে স্টপ, সে থামলো, অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এদিক ওদিক দেখলো। হি ফাউন্ড নোবডি, সে কাউকে দেখতে পেল না। তো এখন এই পর্যন্ত দেওয়া আছে, এখন এইটার একটা টাইটেল করা লাগবে। তো আমরা টাইটেলটা দিব অনেস্টি ইজ দি বেস্ট পরিচয়, অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। হি স্টপ, সে থামলো। ও এখানে যেটুক দেওয়া আছে সেটুক আগে একটা টাইটেল করে নিতে হবে এবং যেটুক দেওয়া থাকবে সেটুক লিখতে হবে। হি স্টপ, সে থামলো, অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এদিক ওদিক তাকালো। হি ফাউন্ড নো বডি, সে কাউকে দেখতে পেল না। ফাইন্ডিং নো আদার ওয়ে হি কেম ব্যাক হোম, সে কাউকে না পেয়ে সে 500 টাকার বান্ডিল নিয়ে বাসায় চলে আসলো। হি থট, সে চিন্তা করলো, দ্যাট হি কুড নট ফাইন্ড দি ওনার অফ দি মানি, সে চিন্তা করলো যেহেতু এই অর্থর কোনো মালিক নেই, সেহেতু এই অর্থের মালিক আমি। হি হ্যাড নো প্রবলেম টু স্পেন্ড ইট ফর হিজ ওন পারপোজ, অর্থাৎ এটা তার নিজের ইচ্ছা মতো খরচ করা কোনো সমস্যা নাই। মেনি ড্রিমস কেম ইন হিজ মাইন্ড, অনেক স্বপ্ন তার মনে আসতে লাগলো। হি ওয়ান্টেড টু বাই সাম টয়েস ফর হিজ লিটিল সিস্টার, সে চিন্তা করলো সে তার ছোট বোনের জন্য কিছু খেলনা ক্রয় করবে। সাম সুইটস, কিছু মিষ্টি ক্রয় করবে। ফর হার, তার জন্য। অ্যান্ড মেনি আদার থিংস উইথ দ্যাট মানি, এবং অর্থ দিয়ে অনেক কিছু করবে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হি স্টার্টেড গোয়িং টু মার্কেট কিপিং দ্যাট মানি ইন হিজ পকেট, পরের দিন সকালে সে তার পকেটে করে অর্থটি নিয়ে গেল। হোয়াইল গোয়িং টু মার্কেট, যখন সে মার্কেটে গেল, হি হ্যাড টু ক্রস দি সেম রোড, সে একই রোড দিয়ে গেল। হোয়ার হি ফাউন্ড দি বান্ডিল স্টার্টে, সে গতকাল এই যেখানে নোটটি পেয়েছিল। হি স এ মিডিল এজেস ম্যান সার্চিং সামথিং এভরি নক অ্যান্ড কর্নার, সে দেখলো যে একটা মধ্যবয়স্ক লোক গাড়ির ওইখানে ম্যাচে লোক কী করলো, যে ম্যান সামথিং এভরি নক অ্যান্ড কর্নার, প্রত্যেক কোনায় কোনায় কিছু একটা খুঁজছে। রেদন আস্ক দি পার্সন হোয়াট হি ওয়াজ লুকিং ফর, রেদন তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি খুঁজছেন। দি ম্যান রিপ্লাইড দ্যাট, লোকটি তাকে উত্তর করলো, হি হ্যাড লস্ট এ বান্ডিল অফ 500 টাকা নোট, সে একটা 500 টাকার বান্ডিল হারিয়ে ফেলেছে। হি অলসো টোল্ড দ্যাট, সে আরও বললো, হি নিডেড ইট সো মাচ, সে এটার প্রয়োজন, বিকজ কারণ, হি হ্যাড টু ইউজ ইট ফর দি ট্রিটমেন্ট অফ হিজ ডটার, তার এটা অত্যন্ত প্রয়োজন যেহেতু সে এই টাকা দিয়ে তার মানে মেয়ের ট্রিটমেন্ট করবে, চিকিৎসা চালাবে। হু ওয়াজ ইন হসপিটাল, যে হসপিটালে আছে। রেদন সরফুল নিউ নো বাইন্ডস, রেদনের দুঃখের সীমা থাকলো না বা বর্ণনাতীত ছিল না। আফটার হেয়ারিং দিস, এটা শুনে, হি কুড রিয়েলাইজ দ্যাট, সে অনুধাবন করলো, দ্যাট হি শুড গিভ ব্যাক দি মানি টু দি ওনার অ্যান্ড দি শো, সে ওই লোকটিকে তার অর্থ ফেরত দিয়ে দিল। দি ম্যান বিকাম অ্যাস্টোনাইজ, লোকটি বিস্মিত হলো। আফটার গেটিং হিজ লস্ট মানি, তার মানে হচ্ছে তার হারানো অর্থটি ফেরত পেয়ে। বিসাইড হি বিকাম ভেরি মাচ প্লিজ টু সি দি অনেস্টি অফ দি রেদওয়ান, লোকটি রেদওয়ানের কি দেখে, সততা দেখে মুগ্ধ হয়ে গেলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি। আবারও বলছি যে ভালো করে পড়ালেখা করেন এবং একটা প্রশ্ন অন্তত 30 থেকে 31 মিনিটের ভিতরে লেখা শেষ করেন এবং ছোটো প্রশ্ন 10 থেকে 12 মিনিটের ভিতরে লেখা শেষ করেন এবং খাতা রিভিশন দেওয়ার জন্য 5টা মিনিট সময় রাখেন, তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করবেন। এবং যে কোনো টিউটর শিক্ষক বা যে কোনো শিক্ষকের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটি পড়ুন। আর যদি শিক্ষক না পান সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাস করুন এবং সাথে সাথে আমাদের সাজেশন হ্যান্ড নোটটি নিন। তো আপনারা যদি পরীক্ষায় যদি 15 দিন করে একটা সাবজেক্টের লাগে, তাহলেও কিন্তু আপনার কিন্তু 4 মাস লাগবে, অর্থাৎ 8টা সাবজেক্টে 4 মাস সময় লাগবে। সেক্ষেত্রে পরীক্ষা সেই হিসেবে কিন্তু বেশি দিন সময় বাকি নাই। তো এই জন্য পড়ালেখা আপনারা ভালো করে করেন, ভালো রেজাল্ট করেন এবং দেশকে সামনের দিকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা কাজ করেন। আমি অনিমেষ দাস, আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।